সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচনী আবহে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি, আপা স্বাগত। আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। ফয়েজ আহমদ, আপনার কাছ থেকে একটু আসি, নিরাপত্তা ব্যবস্থা কেমন আসলে আমরা দেখতে পাচ্ছি? আজকের ঘটনাটি আসলে আমাদের কি বার্তা দিচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। ধরুন, আমরা নির্বাচনকে ঘিরে গত কয়েক মাসের আলোচনাতেও যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা একটা কথা বারবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে আমাদের শিরোনামগুলিতে বা টকশোর আলোচনায় বা যে কোনো পরিসরের আলোচনাতেই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় নির্বাচন কতটা শান্তিপূর্ণ করা সম্ভব, এই বিষয়টা একদম খেয়াল করুন। আপনি যে আপনার সুবিধার্থে বলি যে আজকে যে ঘটনা আপনি এখন মাত্র বললেন চট্টগ্রামে, ঠিক এই অবস্থাটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে? সে কারণে আমরা শুরু থেকেই বলছি যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কখনোই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান নিয়ামক নয়। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনের ভোটার, তারা এবং সামগ্রিক পরিস্থিতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখুন, আপনি আজকে চট্টগ্রামে যে ঘটনা, এখন পর্যন্ত যে ধারণাটি করা যাচ্ছে সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ এক ধরনের কোন্দল বা প্রার্থী পছন্দ হওয়া না হওয়া, তার অন্য গ্রুপ থাকা, সেটা নিয়ে এই সংকটটা কি ঠিক কোনো দলের বা ইলেকশন, কোনো সরকারের বা ইলেকশন কমিশনের পক্ষে নিরসন করে দেওয়া সম্ভব নয়। তাহলে এখন আমাদেরকে ইমিডিয়েটলি দলগুলিতে যেটা হয়, বিশেষ করে বিএনপির মতো বড় দল যখন নমিনেশনের একটি প্রাথমিক তালিকা ঘোষণা করে, খেয়াল করুন সেটি খসড়া তালিকা ঘোষণা করেছে। ঘোষণা করার পর এখানে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। কারো কারো প্রতিক্রিয়া কখনো কখনো সেটা সংঘাতপূর্ণ হয়ে ওঠে, আমরা তার একটা এক্সাম্পল হয়তো দেখলাম। আবার সেক্ষেত্রে দলগুলির অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সেজন্য আমরা বারবার বলছি, ধরুন নির্বাচনের সার্বিক যে আয়োজন, সার্বিক আয়োজনে আমরা যদি একদম চূড়ান্ত ভোটের দিনের কথাতেও যাই, ভোটের দিনে এক একটি ভোট কেন্দ্রে আমাদের এখানে ট্রেডিশনালি কয়জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন? 12 জন, কোনো কোনো ক্ষেত্রে 14 জন, বা সর্বোচ্চ যদি আমি ধরে নিই সেটা 16-18 এরকম হতে পারে। তাদের মধ্যে কারা আনসার সদস্য, মানে লাঠি হাতে আনসার সদস্য, লাঠি ছাড়া আনসার সদস্য, 2 জন পুলিশ সদস্য নিরস্ত্র, 2 জন পুলিশ সদস্য। আমরা কি মেনেই নিচ্ছি যে আমাদের একটা দুর্বল আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাতে আমাদের, আপনি বলেন যে এটি বড় নিয়ামকও নয়। আমি বলছি আপনাকে, তো আপনি এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই সেটআপ, যে সেটআপ দিয়ে আপনি একটি কেন্দ্রের নিরাপত্তার কথা বলছেন, তার মানে কি এই সেটআপ কি কখনোই একটি সংঘাতকে ঠেকানোর জন্য যথেষ্ট নয়? সংঘাত হবে না তখনই, সংঘাত হবে যখন প্রার্থীরা পারস্পরিক রেসপেক্ট অ্যান্ড এনশিওর করতে পারে। অন্যের স্বাধীন প্রচারণার উপরে সংঘাত, নিজেরা হামলা করবে না, বাধা সৃষ্টি করবে না। একই সঙ্গে ভোটাররা যখন খুব স্বতঃস্ফূর্ত থাকে, ভোটাররা ইটসেলফ একটা ভিজিলেন্স তৈরি করে, প্রার্থীদের সমর্থকরা একটা ভিজিলেন্স তৈরি করে, সেটা এক বাস্তবতা। আরেকটি বাস্তবতা হচ্ছে, আপনি যদি এভাবে দেখেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন 5 আগস্ট পরবর্তী সময়ে বিশেষত পুলিশের একটু মোরাল কন্ডিশন খুব দুর্বল হওয়ার কারণে আমরা কথা বলছি, তো আমরা তো খুবই স্ট্রং পুলিশ নিয়ে, খুবই স্ট্রং। দেখুন, মানে আপনার মরণাস্ত্র হাতে পুলিশ সদস্যরা ছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছে। সেই পুলিশ সদস্যদেরকে দিয়ে তো আমরা এর আগে 3টি ইলেকশন দেখেছি। তো সেই সক্রিয় সবল পুলিশ দিয়ে আমরা কি ইলেকশন পেয়েছি? ভালো ইলেকশন পেয়েছি কি? পাইনি। শুধুমাত্র এই জায়গাকে একটা এক্সকিউজ দেখিয়ে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনের সার্বিক ব্যবস্থাকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। সেই জন্য একই সঙ্গে যে কাজটি করতে হয়, যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়ের আগে শিডিউল ঘোষণা বা তার আগে বৈধ অস্ত্র জমা নেওয়া, অবৈধ অস্ত্র রিকভারি। এখন অবৈধ অস্ত্র রিকভারির ক্ষেত্রে দীর্ঘদিন থেকে এখানে তো ড্রাইভ চলছে। বৈধ অস্ত্র ইতিমধ্যে 5 আগস্টের পরে জমা নেওয়া হয়েছে। সুতরাং আবার সামনে নির্বাচন, যারা ইতিমধ্যে তাদের বৈধ অস্ত্র ফেরত পেয়েছেন তারা সব বৈধ অস্ত্র ফেরত দিবেন। অবৈধ অস্ত্র রিকভারি বলছি, অবৈধ সেটা ড্রাইভ তো চলছে, প্রতিনিয়ত কোথাও না কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে, সে হচ্ছে সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। তো আপনি যদি ইলেকশনের একটা কমপ্লিট ফেজ বলেন, সেই ফেজ অফিসিয়ালি যদি আমরা ধরতে চাই, সেটা হচ্ছে ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে। তো দলগুলির চ্যালেঞ্জ হচ্ছে তার প্রার্থী ঘোষণার পরেই যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে সাধারণত,
আমি খুব ফরচুনেটলি বলি, এটা আপনি কিভাবে নেবেন জানি না, একটি মৃত্যু, একজন মানুষ গুলিবিদ্ধ হওয়া, এগুলি সমর্থনযোগ্য নয়। কিন্তু রিয়েলিটি হচ্ছে যেভাবে আশঙ্কা করা হচ্ছিল বিএনপির প্রত্যেকটি আসনে যেই পরিমাণ নমিনেশন সিকার অ্যাসপাইরেন্টস নাম্বার, তাতে যেভাবে আশঙ্কা করা হচ্ছিল বিএনপি প্রাথমিক তালিকা ঘোষণার পরে সারা দেশে যেরকম সংঘাত সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল সেই মাত্রায় হচ্ছে না। বাট আমরা এই ধরনের সেটিও তো আমাদের না, আমরা একটি ঘটনাকে দিয়ে ধরে নিতে পারি না মাত্র শুরু। একটি ঘটনা, ওই ঘটনাই, এই ঘটনার কারণে আজকে চট্টগ্রামে হওয়া মানে কালকে সিলেটেও একজনকে গুলি করে মেরে ফেলবে, এটা তো আমরা কোনো ট্রেন্ড হিসেবে না, কোনো বিষয় তো আমি আপনি কোনো জায়গায় আপা এখানে বসে নিশ্চয়তা দেওয়ার কোনো জায়গা নেই। আমি সেটাই জানতে চাচ্ছি যে আমাদের সচেতনতা আরো বেশি বাড়াতে হবে কিনা। সচেতনতা তো অফকোর্স, সচেতনতা আমি বলবো পলিটিক্যাল কমিটমেন্ট। দেখুন খেয়াল করুন যে হয়তো আমি জানি না কে কার হাতে খুন হয়েছে, কিন্তু যদি ঘটনা এরকম হয়ে থাকে আপনার হাতে, মানে আজকে যার হাতে যে খুন হলো, এই দুজনই ভাইয়ের মতো করে একই জায়গায় হয়তো নদীতে, হয়তো ধান খেতে কোথাও লুকিয়েছিলেন আওয়ামী অত্যাচারের বিরুদ্ধে, সে সময় আপনার ভাইয়ের রক্ত আপনার হাত দিয়ে রঞ্জিত হোক, এটা নিশ্চয়ই আমরা রাজনীতির কাছ থেকে এটা প্রত্যাশা করি না। এই জায়গা থেকে বেরোয় আসার কোনো বিকল্প নেই। সো পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ক্যান্ডিডেট এবং পলিটিক্যাল সাপোর্টার্স, অ্যাক্টিভিস্ট প্রত্যেককে খুব রেসপন্সিবল হওয়ার কোনো বিকল্প নেই। জি, একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমাদের দেশে আমরা জানি যে অতীতে যে কোনো সরকারের অধীনে নির্বাচন হলে সেখানে অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু এবার দেখছি আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি এত অবনতি যে কোনো আর্মিরা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে জনগণের কাছে দাঁড়ায়, কিন্তু আর্মিরা সেভাবে কোনো কিছু উদ্ধার করে না। এইভাবে আমাদের দেশে নির্বাচন হলে কত শত লোক মারা যাবে, এটা নিয়ে আমরা সন্দেহান। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমার সঙ্গে। আমি ফয়েজ ভাই একটু ছোট করে ওনার প্রশ্ন উত্তরটি দিবেন। না, ওনার প্রশ্নটা একটা জায়গায় ঠিক আছে। উনি যেটা বলছেন আমরা দেখতাম যে নির্বাচনের সময়, প্রথম কথা হচ্ছে নির্বাচনের সময় বলে একটা আলাদা আইনি ফ্রেমওয়ার্ক আছে। আমরা দেখতাম, মানে কি আমি তো নিজে বহু ইলেকশন কভার করার সুযোগ আমার হয়েছে। সো এটা হচ্ছে শিডিউল ঘোষণার পর। সো এখনই যেটা বলছেন, আর এমনিতে নর্মাল ড্রাইভ তো আছেই, আমি যেটা বলছিলাম। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে ভাই যেটা বলছেন, এটা আমাদের রাজনীতিতে গত কয়েক মাস ধরে একটা রেথরিক হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি যদি ৫ আগস্ট পরের থেকে বিবেচনা করেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে আজকে পর্যন্ত বললে আপনি যে কোনো সুস্থ মানুষ এটাকে তো উন্নতি বলতে হবে। উনি বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলার পরিস্থিতি, কারণ তফসিল ঘোষণার কতটুকু বাকি আছে, নির্বাচনের তফসিল ঘোষণা আমাদের হাতে কয়েক সপ্তাহ বাকি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি একটি ঘটনা দিয়ে তো আপনি সবকিছু মূল্যায়ন করতে পারবেন না। এটা জনগণের আশঙ্কার কথা উনি বলেছেন। জনগণের আশঙ্কাকে ডিসরেসপেক্ট করার কোনো পজিশন আমাদের নেই, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমরা এই দেশের জনগণের জন্যই তো একটি সুন্দর নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। সেক্ষেত্রে একই সঙ্গে এটা সত্য, আপনি ৫ আগস্ট পরবর্তী সময় যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা যেই ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা থেকে আমরা প্রতিদিন ওভারকাম করছি। আমি আপনার কাছে একটু যেতে চাই পাপেপা, এই ঘটনার প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাইব, বিএনপির পক্ষ থেকে আমরা জানি যে এবার অনেক যাচাই বাছাই করে যে ২৩৭টি আসনে আসলে নমিনেশন দেওয়া হলো, ৬৩টি যেটি ফাঁকা রাখা হলো, এখন সেখানেও আমরা কিছু কিছু জায়গায় গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় নানান পরিস্থিতি তৈরি হয়েছে, নানান ধরনের প্রশ্ন সেখানে উঠেছে, এবং আজকে এরকম একটি দুর্ঘটনা আসলে আমরা ঘটতে দেখলাম। পুরো পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চাইবেন? দেখেন, চট্টগ্রামে যেটা ঘটেছে এটা কারোর জন্য প্রত্যাশিত কোনো ঘটনা না, এবং এটা একটা শত্রুর কাছেও কিন্তু কাঙ্ক্ষিত না, একদমই না। এখন ঘটনা ঘটার সাথে সাথে যদি আভ্যন্তরীণ কোন্দল বলে চালিয়ে দেওয়া যায়, এটাও কিন্তু যথার্থ না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের মনোনয়ন হয়েছে, ক্ষোভ প্রতিক্রিয়া এটা তো মানুষের থাকবেই। দলে মানুষের কন্ট্রিবিউশন যদি বেশি থাকে, কারো তার চেয়ে কম কন্ট্রিবিউশন আলাদা যদি নমিনেশন পায়, ক্ষোভ আক্ষেপ সব কিছু থাকবে। কিন্তু হত্যা, এই হত্যাটা করলো কে? আভ্যন্তরীণ কোন্দল বলে চালায় দেওয়া মানে তো ঘটনা সূত্রের আগেই একটা দোষারোপ হয়ে গেল। তাহলে এইখানে দেখেন আজকে আওয়ামী লীগ ভোটে আসতে পারছে না, ভারত আওয়ামী লীগ ছাড়া ভোট করতে দিতে চায় না। তারপর কিছুদিন আগে আপনি দেখবেন ট্রেন থেকে ক্যান্টনমেন্ট স্টেশনে অনেক এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে। তারপরে চট্টগ্রামের বিস্ফোরক বার্মা সীমান্ত থেকে শুরু করে যে সীমান্তগুলি আছে, এগুলোতে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় মজুদ। এখন এগুলো কার কাছে ব্যবহার করবে, কি কাজে ব্যবহার করবে? এটা জনগণ এবং নির্বাচিত কর্মী প্রার্থীদের উপরই ব্যবহার করার জন্য একটা সুপরিকল্পিত এজেন্ডা হিসেবে বাংলাদেশে এগুলো মানে ঢুকছে এবং ঢুকতেছে এবং ঢুকবে। আমি আশা করি যে যাদের এই নির্বাচনটাকে বানচাল করার ইন্টেনশন আছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যে হস্তক্ষেপ,
এই বাংলাদেশে, মানে বাংলাদেশ সৃষ্টির আগে থেকে যে হস্তক্ষেপ, সৃষ্টির পর থেকে যে হস্তক্ষেপ, যে 15 বছর হস্তক্ষেপের কারণে আমরা একবারে সব দিক থেকে একটা বাংলাদেশকে একটা কবরস্থান এবং জেলখানাতে রূপান্তরিত করলো, সেই অভিজ্ঞতার আলোকে পরিপ্রেক্ষিতে আমি বলি এইটা যে রয়ের কোনো প্ল্যান না, এইটা যে আওয়ামী লীগের কোনো প্ল্যান না, এইটা কিভাবে আপনি বলবেন যে তাদের প্ল্যান না? এটা আভ্যন্তরীণ কোন্দল। আভ্যন্তরীণ কোন্দলে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, টায়ার পোড়াচ্ছে, রেল স্টেশনে শুয়ে পড়ছে, তার 2টা থেকে 3টা মাত্র জায়গায়। আমার যেখান থেকে আমি নমিনেশন পেয়েছিলাম লালপুর বাগাতিপাড়া একটা, আর এখানে আর একটা কোথায় দেখলাম দুটো কি 3টা, আমি যেটুক দেখেছি। তো তাহলে 300 সিটের নমিনেশনে 3টা জায়গায় যদি প্রতিবাদ, তাও সেখানে হতাহত হওয়ার কি ককটেল, বোমাবাজি, ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো কিছু না, জাস্ট প্রতিবাদী নমিনেশনটা, নিজেদের প্রতিক্রিয়া, এইটুক শান্তিপূর্ণ প্রতিক্রিয়া। তো গণতন্ত্রে নিজের দলের ভিতরেও শান্তিপ্রিয় প্রতিক্রিয়া দেখানোর মতো যদি সুযোগ না থাকে, তাহলে এটাও যেমন একটা তাহলে যন্ত্র দানব হয়ে যাবে মানুষ। আর রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্র দেখেন সভ্য রাষ্ট্রের সংজ্ঞা কি, আমি কোথায় থাকবো সেটা আমি মা হিসেবে আমার মা না জানতে পারি, বাচ্চা কোথায় থাকবে, কিন্তু রাষ্ট্রকে জানতে হবে তার নাগরিক কোথায় আছে, কেমন আছে। মাইক্রো ক্রেডিটে অনেক সফলতা ডক্টর ইউনূসের, বাণিজ্যিকভাবে অর্থনীতিবিদ হিসেবে সারা বিশ্ব হুমড়ি খেয়ে পড়ছে তার দিকে, কিন্তু বাংলাদেশের রাজনীতি, আইন শৃঙ্খলার সংস্কার, এই সমস্ত এজেন্ডা নিয়ে যে আসলো, এই এজেন্ডা নিয়ে এসে যে কানামাছি, ভো যাকে পাবি তাকে চো, এই যে লুকোচুরি খেলা, এই খেলার নির্বাচন দিব বাহ্যিকভাবে বলছে, কিন্তু আভ্যন্তরীণভাবে এই যে ঘটনাগুলি, এগুলো তাহলে কে, জনগণ কি লাঠি হাতে নিয়ে এগুলি মোকাবেলা করবে? জনগণ কি তাহলে জনগণকে পাহারা দিবে? হ্যাঁ, আমরা আমাদের দায়িত্ববোধের জায়গায় যথার্থ থাকার পরও যারা নির্বাচন চাচ্ছে না, যারা তাদেরকে ছাড়া নির্বাচন করতে দেবে না, একটা আন্তর্জাতিক চক্রান্ত ব্যাপকভাবে কিন্তু বাংলাদেশে কাজ করছে। আপনি তাদেরকে দোষারোপ কেন করছেন না? তাদেরকে ধরার চেষ্টা কেন করছেন না? হ্যাঁ, আপনি যদি সিসিটিভি ফুটেজে দেখেন যে বিএনপির ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের কোনো লোক এটার সাথে জড়িত, সাথে সাথে অ্যারেস্ট করেন, করে তাকে দেন। গুলি করার অধিকার তো তার নাই, স্বতন্ত্র দাঁড়াই যাক সে, তার ব্যক্তিগত স্বাধীনতা, ভোট সে না দেখ, কিন্তু গুলি করে মেরে ফেলবে একজনকে, এটা তো হয় না। জি, আমি একটু ফয়েজ ভাই আপনার কাছে আবারও আসি। আপা যেমনটি বলছিলেন যে এটি কি শুধুই অভ্যন্তরীণ কোন্দল নাকি বাইরে আসলে আরো কোনো ষড়যন্ত্রের জায়গা আছে, এবং সরকার কিন্তু, আমি আরেকটু বলি যে সরকার বিভিন্ন সময় কিন্তু বলেছে যে নির্বাচন ভণ্ডুল করার জন্য অনেক ধরনের চাপ আসবে, অনেক ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে, এইগুলো কি সেই আশঙ্কার একটা অংশ কিনা? হতে পারে উই ক্যান নট ড্র এনি কনক্লুশন বিফোর ইনভেস্টিগেশন। দেখুন, আপনি আভ্যন্তরীণ কোন্দলে হলো না কেউ পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে বানচাল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য হামলা করলো, এইটা আপা যেহেতু পলিটিক্স করে ওনার জায়গা থেকে উনি এক ধরনের ধারণা জায়গা থেকে বলতে পারেন, বাট আমি যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি, আনটিল আনলেস একটা প্রপার ইনভেস্টিগেশন আমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি না, তো সেই জায়গাটায় আমি কিছু বলছি না। আর অপরদিকে আপনি যেটা বলেন যে ইলেকশনের প্রস্তুতির জন্য সরকারের দিক থেকে যা যা করণীয়, ধরুন একটা আইডিয়াল সিচুয়েশনে, আমরা কিন্তু একটা স্পেশাল অবস্থার মধ্যে আছি, আমরা ঠিক আইডিয়াল অবস্থায় তো নেই। একটা আইডিয়াল সিচুয়েশনে যা হয়, নির্বাচন কমিশনের যা যা প্রস্তুতির প্রয়োজন হয়, সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে, হোম মিনিস্ট্রিকে, জনপ্রশাসন মিনিস্ট্রিকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে যেভাবে ইকুইপ করার প্রয়োজন হয়, তা কিন্তু তার সকল উদ্যোগ, সকল ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। নির্বাচনের ঠিক 4 মাস আগে একটা সরকারের দিক থেকে যা যা করণীয় করার কথা তা করণীয় হয়ে গেছে, যা 2 মাস আগে, 3 মাস আগে করার কথা সেগুলি অন দ্য রো আছে, হচ্ছে। সুতরাং সরকারের জায়গা থেকে তো এই জায়গায় কোনো ঘাটতি নেই, এবং আপার সঙ্গে আমি এক জায়গায় একমত যে মানুষ তো আবার এটাও সত্য যে লাঠি নিয়েও ঠিক মোকাবেলা, কিন্তু বাস্তবতা হচ্ছে একই সঙ্গে একটা বড় পার্টি যখন একটা প্রসেশন বের করবে, সেই প্রসেশনের মধ্যে কেউ যদি কোনো অন্য ইল মোটিভ নিয়ে ঢুকে পড়ে, সেটা চেক করা কিন্তু যেমন ওই পার্টির জন্য খুব ডিফিকাল্ট, একই সঙ্গে যে কোনো এনফোর্সমেন্ট এজেন্সির জন্য ডিফিকাল্ট। এই জন্য আমি বলবো যে, যেহেতু সরকারও বারবার বলছে, আপাও বলছেন একই কথা, ইকো করছেন, যে আমাদের এই নির্বাচনটাকে বানচাল করার জন্য দেশি বিদেশি নানান শক্তি ব্যাপকভাবে তৎপর রয়েছে। আপনি সেই জায়গা থেকে সরকারের যে কি করণীয়, ধরুন আজকেও যদি আপনি হিসাব করেন, সারা দেশে 1000-এর বেশি দুষ্কৃতিকারী যারা পলিটিক্যালি লিঙ্কড উইথ আওয়ামী লীগ অ্যান্ড তারা ট্রাই করছে বিভিন্ন জায়গায় নাশকতা করার জন্য, 1000-এর বেশি লোক আজকেও অ্যারেস্ট হয়েছে, আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে।
তো সেই প্রচেষ্টা তো আছেই। অপরদিকে আমাদের যেই ট্রেডিশনাল, আপনি বারবার ইলেকশন করেছেন, আপনি রাজনৈতিক পরিবারের মানুষ, আমাদের যে ট্রেডিশন ইলেকশনের সময় জড়ো হওয়া, জন্য সংযোগ করা, এক জায়গায় যাওয়া, আমি মনে করি এইটা আমাদের জন্য, চট্টগ্রামের ঘটনা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে। পলিটিক্যাল পার্টিগুলিও, প্রার্থীরাও খুব সতর্ক থাকবেন যে তাদের মধ্যে যেন কেউ, কারণ আপনার আমার মতোই তো দেখতে এই মানুষেরাই তো আমাদেরকে এই নির্যাতনের মধ্যে রেখেছে, তারাই তো এখন নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, এরা সব তো পালিয়ে গেছে তা নয়। সুতরাং এদের কেউ যেন আমার আপনার লোক হয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো সহিংসতা করতে না পারে, সেই বিষয়ে খুব গভীর সতর্ক থাকার ব্যাপার রয়েছে। আরো একজন দর্শক আছেন, আমি একটু তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আন্টি, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। বলবেন। আমার সম্মানিত ফয়েজ আহমেদ সাহেব এবং সম্মানিতা পাপিয়া ম্যাডামকে, দুজনকে আমি সম্মান দিয়ে বলছি যে দেখেন, আমরা এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশকে আমরা নতুন প্রজন্মের দিকে নিয়ে যাব। কত স্বপ্ন দেখতেছি, সামনে জুলাইতে আমাদের নির্বাচন হবে, নির্বাচনে সব বড় বড় দলগুলো সবাই একমতে প্রায় হয়ে গেছে সামনে নির্বাচনে, কিন্তু আজকে যে দৃশ্যটা দেখলাম এগুলো খুব খারাপ লাগে। আমরা বারবার এই দৃশ্যগুলো দেখবো, আর প্রশাসন থেকে বা মন্ত্রী পরিষদ থেকে বলবে আমরা খতিয়ে দেখবো, আমরা জিনিসটাকে দেখবো কে দোষী। আসলে এই জিনিসটা আমরা শুনতে চাই না, এই দৃশ্যগুলো দেখতে চাই না। এ বিষয়ে দুইজন সম্মানিত অতিথি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপা। হ্যাঁ, এই বিষয়টা তো ওই যে প্রেস নোট, গভর্নমেন্ট প্রেস নোট, এখন যে গভর্নমেন্টই যখন যেভাবেই আসুক, মানে গণবিপ্লবের মাধ্যমেই জনগণের মতামতের ভিত্তিতে সরকার আসলে যদি প্রেস নোট এরকম হয়, আবার জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকারেরও যদি বিবৃতিটা এরকম হয়, আবার জনগণের দ্বারা নির্বাচিত একটা অবাধ নির্বাচনের ভিতরে নির্বাচিত হওয়ার প্রতিনিধির বক্তব্য যদি এক হয়, তাহলে জনগণের প্রত্যাশাটা আসলে কে পূরণ করবে? এরা কাদের কাছে এদের কথাটা বলবে? এদের প্রত্যাশাটা আসলে আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হওয়া ছাড়া আসলে কিছু নাই। ওই যে বলে না যে নীরবে নিভৃতে কাঁদে, তো মানুষের এই প্রত্যাশাটা কত বছর আর নীরবে নিভৃতে কাঁদবে? আর আমরা সবাই তো এইটা করবই আমরা বলছি, কিন্তু আজকে দেখেন এই সংস্কার কমিশনের কথাই বলেন, এরা বিভিন্ন এজেন্ডা নিল, আসলো, বসলো, টেবিলে বসার পরে কর্মসূচি ঘোষিত হয়ে যাচ্ছে, টেবিলে বসার পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এটা না করে, এই প্রতীক না পেলে নির্বাচন করতে দেব না, এই পিআর না দিলে নির্বাচন হতে দেব না, নির্বাচন বানচাল করবো, এটা করবো, সেটা করব। এখন আসলে টেবিলে আলোচনা, টেবিলে বসেও নির্বাচনকে হতে দেব না দেব না দেব না এইভাবে প্রশ্নবিদ্ধ করা, আঙ্গুল তোলা, তাহলে কি হলে তুমি তোমার নির্বাচন করতে দেবে? একবারে তোমার মতো পাতানো ঢোল আর পাতানো ঘর আর পাতানো সিল স্বামী স্ত্রী মিলে মারবে, তাহলে সেইটা হলে কি নির্বাচন করতে দিবে? নির্বাচনকে প্রত্যেকটা দেখেন, বিএনপি বাদ দিয়ে, বিএনপি প্রথম দিন থেকে চাচ্ছে নির্বাচন, আজই চাচ্ছে, চাওয়ার ভিতরে কোনো ঘাটতি নাই, কিন্তু নির্বাচন হতে দেব না। এটা আন্তর্জাতিক চক্রান্ত বলেন, দেশের ভিতরে যে আভ্যন্তরীণ রাজনৈতিক সংগঠন, আমরা যারা এই 15 বছর আন্দোলন করে জুলাই আগস্টের বিপ্লবের একটা ফসল, একটা সুফল, একটা প্রত্যাশা পরিপূর্ণের পথে এগোনোর যে প্রত্যাশাটা ছিল, সেইখানে দেখেন এখানেও আমরা বুমেরাং হয়ে যাচ্ছি। কারণ আমরা যখন বারবার আলটিমেটাম দিচ্ছি এটা না হলে ভোট করতে দিব না, তখন ওই যে দাঁত খিচুনি যাকে উৎখাত করলাম আমরা এত রক্তপাতের পর, তারা তো হনুমানের দাঁত খিচুনির মতো দিয়ে হাসছে যে এই তো সুযোগ। তাহলে আমাদের এই অনক্ষের ভিতরে সুযোগ সন্ধানীরা ঢুকবেই, সুযোগ নিবেই, বানচাল করবেই, নির্বাচন প্রতিহতের ডাকও তারা দিবে। সবাই জানা উচিত, জেনে বুঝে সত্যিকার অর্থে গভর্নমেন্টের যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, রাজনৈতিক দলগুলো অন্তত নির্বাচন হতে দিব না এই বক্তৃতা না দিয়ে নির্বাচন করলে করেন, না করলে জনগণ কি করবে সেটা আপনারা বসে নির্ধারণ করেন। একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রবিন বলছিলাম চট্টগ্রাম থেকে। বলবেন। আমার কোশ্চেনটা হচ্ছে মিস্টার ফয়েজ আহমেদের কাছে। 5 আগস্টের পরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা পেয়েছি, তাদের একটা মেইন এজেন্ডা ছিল একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই প্রেক্ষিতে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ নির্বাচন দিতে কতটুকু সক্ষমতা পৌঁছে দিতে পারবে, সেই জায়গা থেকে আমার কোয়েশ্চেন ওনার কাছে। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে যে মিসেস পাপিয়া সরকারের কাছে, যে আজকে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে সেই জায়গায় বিএনপি কি দায় এড়াতে পারবে? কেননা আমরা কি এটা মনে করছি যে 5 আগস্টের আগে আমরা
যেভাবে পলিটিক্স দেখেছি, যেখানে কোনো আদর্শ পলিটিক্স দেখি নাই, নৈতিকতার পলিটিক্স দেখি নাই, যেখানে মারামারি চাঁদাবাজি এই সমস্ত পলিটিক্স গুলো দেখেছি, আমরাও কি সেই জায়গায় আবার ফিরে যাচ্ছি নাকি আমরা একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স এর দিকে আগাচ্ছি? সেই জায়গা থেকে আমি ওনার কাছে এই কোশ্চেনটা রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু পাপি আপনার কাছ থেকে ছোট করে এটার উত্তর নিই, তারপর ফয়েজ ভাইয়ের কাছে একটু যেতে চাই। আপনার যেরকম প্রত্যাশা আমারও প্রত্যাশা তাই, দেশবাসীর প্রত্যাশা তাই। আমি একটা দলে বিলং করতে পারি, কিন্তু আমি এই প্রত্যাশার ঊর্ধ্বে না। এবং আমি যেদিন থেকে দলে অংশগ্রহণ করছি সেদিন থেকে আমার একই প্রত্যাশা যে দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে মুক্ত হতে হবে। এখানে কোটারি রাজনীতি চলবে না, রাজনীতির সব কিছুর ভিতরে একটা স্বচ্ছতা থাকতে হবে। আর বাংলাদেশের মানুষের শুধু ক্ষমতার রাজনীতি না, আমি বিরোধী দলে থাকলেও আমার দায়িত্বটা যাতে আমি যথাযথ পালন করতে পারি, এটা আমি একবারে মানসিকভাবে সরকারি দলের চেয়ে বিরোধী দলেই অন্ততকে দায়িত্ববান এবং জনগণের পক্ষে বেশি কথা বলা যায় 8 সাল থেকে 14 সালে পার্লামেন্টে থেকে, এটা আমি উপলব্ধি করতে পারছি। তো আপনি এখন রাজনৈতিক সংগঠনের যেটা ব্যাপার, তারা এখন সংস্কারে বসছে। সংস্কার কোন বেড়াজালের ভিতর কতটুকু অ্যাগ্রি করছে না করছে, আপনি আমি দেশবাসী তো আসলে প্রেস কনফারেন্সের বাইরে আর পত্রপত্রিকা সংবাদের পরিবেশনে যেটা তথ্য আসে এর বাইরে আসলে আমাদের জানারও কোনো সুযোগ নাই, বলারও কোনো সুযোগ নাই। আপা জি, ফয়েজ ভাই আপনার কাছে একটু আসি, গণভোট প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাই। গণভোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। সরকার 7 দিনের সময় বেঁধে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে, না হলে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারকে কেন এই দায়িত্বটা এইভাবে নিতে হচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর উপরেই বা কেন দিতে হচ্ছে? ঐকমত্য কমিশনের একটা সুদীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে, সেখান থেকে সিদ্ধান্তটা কেন আসতে পারলো না? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে ভাই প্রশ্ন করেছেন সেটা একটু, হ্যাঁ ভাই যেটা বলেছেন যে 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নেওয়ার পর মেইন এজেন্ডা হিসেবে সুষ্ঠু নির্বাচন, আমি ওনার সঙ্গে যোগ করি, ভেরি ট্রু, সুষ্ঠু নির্বাচন আছে, সঙ্গে সংস্কার এবং বিচার, এই তিনটাকেই মূল লক্ষ্য ধরে অন্তর্বর্তী সরকার তাদের কাজ শুরু করেছে। সংস্কারের কার্যক্রম অনেকখানি হয়ে গেছে, আমরা একদম শেষ স্টেজে আছি। বিচারের কার্যক্রম ঠিক সুনির্দিষ্টভাবে সময় বলে দেওয়া যায় না কখন শেষ হবে কখন কী হবে, সেটাও ইতিবাচকভাবে প্রোগ্রেস হচ্ছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যত যা আয়োজন সরকারের দিক থেকে করা যায়, ধরেন আরপিও সংশোধন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া, নিউ রিক্রুটমেন্ট, নিউ প্রকিউরমেন্ট, সব জায়গায় হচ্ছে, কাজ হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও আমার ধারণা আগের যে কোনো সময়ের তুলনায় একটি সহাবস্থান নিশ্চিত হয়েছে। রাজনৈতিক দলগুলি নির্বাচনের বিষয়ে খুব আন্তরিক, সরকার আন্তরিক, ইলেকশন কমিশন খুব দিনরাত নিরলসভাবে পরিশ্রম করছে এর জন্য, ভালো নির্বাচনের জন্য। এবং নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে, নাগরিকরা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছে। আমরা বিশ্বাস করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো। আচ্ছা, এবার আপনার প্রশ্নে যেটা বলছেন যে গণভোট কবে হচ্ছে, কেন সিদ্ধান্ত আসতে পারলো না? আচ্ছা না, গণভোট প্রশ্নে শুধু নয়, শুধু গণভোটের তো বিষয় নয়, যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু বিষয়ে তাদের একটা মতবিরোধ দেখা যাচ্ছে। সেই জায়গায় সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। আপনি যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু তাদের দিক থেকে সুপারিশ, সরকার তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্ত নিয়ে তো প্রশ্ন হচ্ছে, সেই সুপারিশে এমন কিছু বিষয় এসেছে যেটা রাজনৈতিক দলগুলো জানতো না, তাদের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করা হয়েছে, এমন প্রশ্নগুলো কেন আসছে? তাহলে ধরুন এখানে অনেকগুলি বিষয় অবতারণ করা যায়, অনেকগুলি টেকনিক্যাল ইস্যুজ আছে, আমি সেগুলিতে গেলাম না। কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের তো ওই যে গণভোট, সেখানে না ভোট দেওয়ার একটা অপশন আছে, না ভোট দিবেন, অসুবিধা নেই তো। সরকার যদি প্রতারণা, রাষ্ট্র যদি প্রতারণা কারো উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সে গ্রহণ করবে না। সেটাই এই কথাটা আমি এই কারণে বললাম, রাজনৈতিক বয়ানে অনেক কিছু বলা হয়, রাজনৈতিক বয়ানে আমরা যা শুনি, আমরা যা দেখি, সবসময় এর বিহাইন্ডে যা থাকে সব একই রকম নয়। আমরা ধারণা করি আমাদের রাজনৈতিক দলগুলি কিছু পার্টিকুলার ইস্যুতে, ধরুন পার্টিকুলার ইস্যু যদি এরকম বলি যে গণভোট বিষয়ে সবগুলি রাজনৈতিক দল একমত, গণভোট হতে হবে, সেখানে বিরোধটা কোথায়? গণভোট কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে হবে, এটা নিয়ে তো এইটা আমরা যতটা গুরুত্ব দিয়ে আলোচনা করছি, যতটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আমাদের সামনে এসেছে, এই বিরোধটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল না যদি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলি আরেকটা নিজেদের মধ্যে বোঝাপড়া করতেন। এক আরেকটি বিষয় হচ্ছে আপার হাউজে পিআর, সংসদে উচ্চ কক্ষ গঠনের বিষয়ে সবগুলি রাজনৈতিক দল একমত ছিল। তার মানে একটা বড় সংশোধনের বিষয়ে, সংস্কারের বিষয়ে তারা একমত। সেই আপার হাউজে কিভাবে সংসদ সদস্যরা যাবেন, সেই পদ্ধতি নিয়ে রাজনৈতিক শিবিরে বিভক্তি রয়েছে।
সেটাকে এক জায়গায় নিয়ে আসা, কাউকে হয়তো কিছু ছাড় দিতে হবে, কাউকে হয়তো কিছু কম্প্রোমাইজ করে নিতে হবে, এই তো বাস্তবতা। এইটাও খুব কঠিন কাজ নয়। আমাদের রাজনীতিতে কখনো কখনো ছোট ছোট কিছু কাজ অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় এই বার্গেনিং জায়গাটা নানানভাবে কঠিন করে তোলেন ওনারা নিজেদের স্বার্থেই, নিজেদের পলিটিক্যাল উইনের জন্য। এই জন্য নাগরিকরা কখনো কখনো বিভ্রান্ত হন। আমার ধারণা কে কার সঙ্গে প্রতারণা করলো তার চেয়ে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যে আন্তরিক সম্পর্কটা এখনো বিদ্যমান, আমি বলছি বিদ্যমান, কারণ আমি জানি যে এখানে আপনি মূল প্রতিদ্বন্দ্বী যে সমস্ত রাজনৈতিক দলকে মনে করেন তারা এখনো নিয়মিত একে অপরের সঙ্গে বসেন, সামাজিক অনুষ্ঠানে যান, দেখা সাক্ষাৎ হয়, ফোনে কৌশল বিনিময়ে, শুধু ফোনে খোঁজ গল্পও করেন। কিন্তু আমাদের এই এক্সিস্টিং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি বা আওয়ামী লীগ তার বিরোধী দলের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিরাজ করছে না। সুতরাং ওনাদের এই সম্পর্কটাকে পর্দার আড়ালে রেখে একটা সংঘাতপূর্ণ সহিংস সম্পর্ক দেখিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। আমি মনে করি এই ভয় দেখাবেন না ওনারা নিজেরা। সরকার ওনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। দেখুন অনেক জায়গায় বলা হচ্ছে সরকার কেন ওনাদের কোর্টে বলটা ঠেলে দিলেন। না, সরকার কোনো বল ঠেলে দেয়নি। এই সরকারটা সব রাজনৈতিক দলের, সব নাগরিকের সরকার। এই সরকারে একক কারো কোনো স্টেক নেই, সবার স্টেক রয়েছে। সেজন্য সরকার পলিটিক্যাল পার্টিগুলির কাছে আহ্বান জানিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারকে। আশা করি তারা সহযোগিতা করবে। জি ভাই, আরেকটি প্রশ্ন গণভোট নিয়ে, সেটা হচ্ছে যে গণভোট প্রশ্নে 48টা যে পয়েন্ট, অনেকে বলছে সেই পয়েন্টের একটি মাত্র যে প্রশ্ন আছে সেখানে সেটা প্রতিফলিত হচ্ছে না। সেই পয়েন্টগুলো জনগণ যে ভোটটা দিবে এটা একটা দায়সারার ভোট হতে যাচ্ছে কিনা গণভোট? ওকে, গণভোটের একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে। গণভোটের নানান ধরনের চর্চা, প্র্যাকটিস আমাদের অতীতে আছে। পৃথিবীতে বহু দেশে, হ্যাঁ, আপনি যদি মনে করেন চিলি বলেন, স্কটল্যান্ড বলেন, বহু দেশে গণভোটের মাধ্যমে একাধিকবার তাদের সংবিধান, পুরো সংবিধান সংস্কার হয়েছে। সুতরাং তাদের সংবিধান তো একটি, দুটি বা তিনটি ধারা নয়। তাদের সংবিধান শত শত ধারার সংবিধান, শত শত অনুচ্ছেদের সংবিধান। সেই শত শত অনুচ্ছেদের সংবিধান কিন্তু একটি ভোট দিয়েই নির্ধারিত হয়। সুতরাং আপনি কোনো ধরুন 48টির মধ্যে আনফর্চুনেটলি এই 47টিতে আমি একমত, কোনো একটিতে হয়তো আমি ওইভাবে একমত না। তখন নাগরিক হিসেবে আমি মনে করি, পার্সোনালি নাগরিক হিসেবে আমি পাল্লায় তুলবো 47টার সমান কি একটা হয় কিনা। যদি দেখি যে একটা ভারী হয় পাল্লায়, তাহলে আমি না ভোট দিব। আর যদি দেখি না 47টা ভারী হয় পাল্লায়, সেটা দেখার সুযোগ থাকছে। নাগরিক হিসেবে আপনার বিবেককে কাজে সুযোগ থাকছে না কেন? এটা তো ওপেন হয়ে যাবে সবার জন্য। আপনি কিসের ভিত্তিতে হা না ভোট দিচ্ছেন আপনি জানবেন না? দেখুন, আপাতত এখানে একজন বিজ্ঞ আইনজীবী, আমি সেটাই জানতে চাচ্ছি। ওখানে তো শুধু ছোট একটা প্রশ্ন থাকছে, সেই প্রশ্ন থাকবে তো ব্যালটে, প্রশ্ন থাকবে ব্যালটে। আমি আপনার কাছে কি নিয়ে যাচ্ছি, কিসের জন্য, সেটা তো জনপরিসরে প্রচার হবে, আপনার টেলিভিশনে, কাগজে, না যত অবশ্যই নাগরিককে জানাও, প্রত্যেক নাগরিককে তো অবগত করতে হবে আপনি কিসে হা ভোট না ভোট দিচ্ছেন। আমি একটু আপনার কাছে আসতে চাই আপা, আমি আসন বন্টনের বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাইবো, আপনার মূল্যায়নটা একটু জানতে চাইবো। কেননা অনেকে বলছে যে 63টি যে আসন বাকি রয়েছে সেখানে প্রতিক্রিয়া দেখে অনেকের হচ্ছে হয়তোবা সেখানে আবার হচ্ছে বন্টন হতে পারে, যে সেই এলাকা থেকে কী ধরনের জনগণের প্রতিক্রিয়া আসছে সেটা একটা বিষয়, এবং কিছু জায়গায় রিপ্লেস হতে পারে, কিছু জায়গা হোল্ড করে রাখা হয়েছে। পুরো আসন বন্টনটা আসলে আপনি নমিনেশনটা আসলে আপনি কেমন দেখলেন সেটা একটু জানতে চাইবো, সেটি একটু শুরু করি। নমিনেশন দেখেন অধিকাংশই হচ্ছে জিয়াউর রহমানের আমলের যারা এমপি বেঁচে আছেন এবং খালেদা জিয়ার 4বারের নির্বাচনে যাদেরকে নমিনেশন দিয়েছেন এমপি হিসেবে তাদেরকে কিন্তু রাখা হয়েছে। পরিবর্তন দু একটা ছাড়া হয়নি পরিবর্তন। খুলনার সোহরাব শুধু পরিবর্তন হয়েছে মনে হয় কুষ্টিয়ার, আর এদিকে আপনার চুয়াডাঙ্গাতে পরিবর্তন দিন পরে একজনের আবার হচ্ছে সেটাকে স্থগিত করা হলো, 2-4টা গেল। আর ওই সব সিটে তো আমাদের বিএনপি কখনো জিতেনি, যেমন জিতা সিটের কথা আমি এটা বললাম। আর যেগুলোতে আমরা পরাজিত হই এগুলো সিটের নমিনেশন নিয়ে সাধারণ মানুষ কিংবা আমাদের টাইপের সমর্থক কর্মীদের খুব একটা বেশি আমাদের মনোযোগ নাই, কারণ ওইখানে তো আসলে আমাদের রেজাল্ট কখনোই ভালো হয় না। তো ভালো না হয় না, লাউ হোক, কদু হোক, চাল কুমড়া হোক, রেজাল্ট তো একই, এরকমই ধরে নেওয়া হয়। আবার অনেকের নমিনেশন পাওয়া না পাওয়া নিয়ে প্রশ্ন আসছে, যে শামসুজ্জামান দুদু, হাবিবুন নবী খান, সোহেল রিজভী আহমেদের মতো যারা আছেন জনপ্রিয় কিছু মুখ, যাদের আসলে যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি বা যারা পায়নি নমিনেশন, সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন। নির্বাচনে আসলে নিজের এলাকা থাকতে হবে। হাবিবুন নবী খান সোহেল রংপুরের ছেলে, রংপুর প্রপার ধরেন উনি দেরি করলে ওখানে নিশ্চয়ই পেতেন। রিজভী আহমেদের এলাকা হচ্ছে কুড়িগ্রাম, তো উনি নির্বাচন করতে চাইলে কুড়িগ্রামটা রেডি করতে পারতেন উনি, তো সেরকম একটা ব্যাপার। এখন নির্বাচনী এলাকা রেডি না করলে সেখানে যাতায়াত, গণসংযোগ, ভোট করার মতো মনোবৃত্তি, মানসিকতা এবং সেখানে সেইভাবে সম্পর্ক গড়ে না তুললে সেই বিষয়গুলো দেখে কি এই ধরনের কেন্দ্রের দায়িত্ব তো আর শুধু সবাইকে দেয়া না। এখন এমনি নমিনেশন যাই হোক হোক,
আমি হতাশা এক জায়গায় যে নারীদের ব্যাপারে নারীদের নারীদের ব্যাপারে 500 কোটার নারীরা সবাই পেয়েছে, কিন্তু মাঠের নারীরা কে কয়টা পেল? মাঠের নারীরা কে কয়টা পেল? এখন আমরা তো এমনি হচ্ছে ঘরের ভিতর মেয়েদেরকে ঢুকে থাকো, লুকায় থাকো, এরকম একটা ব্যাপার। তারপর জামাত ইসলামী যে ক্ষমতায় গেলে 5 ঘন্টা মেয়েদের নারীর কর্ম সীমানা করবে, টাইম করবে, এইটাতে তারা অনেকে মনে করতে পারে যে খুব ভালো, আসলে তো তা না। আসলে দেখেন, একটা প্রতিষ্ঠান 10 ঘন্টা যেখানে একই পয়সা দিয়ে পারিশ্রমিক পাবে, সেখানে 5 ঘন্টা কাজ করাবে, তারপরে নারীদেরকে আলটিমেটলি কর্মক্ষেত্র থেকে সব ছাঁটাই হবে, কিন্তু ছাঁটাই হয়ে ঘরে ওই ভাত রান্না গৃহস্থালী আর ওই তালিম ক্লাসে যেটা বলবে সেটাই বোঝার মতো পরিবেশ তৈরি করবে। এটাই কিন্তু প্রচ্ছন্নভাবে জামাত ইসলাম তাদের বক্তৃতাতে ক্ষমতায় গেলে কি করবে এটা করে দিল যে আমরা সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকবো। কিন্তু আমাদের মতো একটা প্রগতিশীল মাঠের নারীরা, সত্যিকার অর্থেই মাঠের নারীদের কোথাও নাই। ইভেন সেলিমা রহমান, আমি যখন প্রথম ছাত্রদল থেকে মহিলা দলে আমাকে দেয়া হলো, ঢাকা শহরে লিফট নাই, প্রত্যেকটা বাড়ির সিঁড়ি বেয়ে বেয়ে ভদ্রমহিলা এবং খুরশিদ জাহান হক, এই সেলিমা রহমান খুরশিদ জাহান হকের নেতৃত্বে আমরা সিঁড়ি দিয়ে দিয়ে উঠে উঠে ভোট চেয়েছি। ঢাকা শহরে ভোট চাওয়া তো খুবই কঠিন। গ্রাম এলাকায় একতলা বাসা হয়, এক জায়গায় আসলাম, 10টা মেয়েরা বুগে মাগে বহিনগে এসে বসে গেল, কথাবার্তা বলে ফেললাম। কিন্তু ঢাকা শহরের ভোট খুবই ডিফিকাল্ট। আচ্ছা, দুর্ভাগ্যজনক দেখেন যে অনেক বয়স্ক মানুষ পাইছে, হয়তো সেলিমা রহমান কিন্তু পায় নাই। তাহলে মাঠের নারীদের যদি যে কোনো রাজনৈতিক সংগঠনে অবজ্ঞা করা হয়, তাহলে মাঠ কর্মী এবং মাঠের নেত্রী, মাঠের সাথে সম্পর্কযুক্ত নারী কিন্তু আর তৈরি হবে না। একটা মানুষকে মাইনাস করা 1 মিনিটের সিদ্ধান্ত, কিন্তু একটা মানুষকে তৈরি করা বছরের পর বছর, যুগের পর যুগে তৈরি হয় একটা মানুষ। 1 মিনিটের একটা সিদ্ধান্তে মাঠের সমস্ত নারীকে বিলীন করে দেওয়া, এটা আমি নারী হিসেবে বিএনপিতে একজন পাপিয়াকে আমরা বিশেষভাবে চিনি, সেই পাপিয়ার আক্ষেপের জায়গাটাও আমি একটু জানতে চাইবো। যে পরিবারের যে বিষয়টি এসেছে যে এক পরিবার থেকে একজনের বেশি পাবে না, কিন্তু বলতেই হচ্ছে যে আপনাদের দলীয় প্রধান যিনি আছেন, আপনাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারা তো মা ছেলে, তারা তো আসলে ভোট করছেন। তাহলে আপনাদের ক্ষেত্রে যখন এটি হলো, যখন ভাই আসলে নমিনেশন পেলেন, আপনি পেলেন না, আপনার আসলে প্রতিক্রিয়া? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি পরিবারটাকে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিয়ে বলি যে রাজনীতি, তোমার আমি রাজনৈতিক কর্মী, আমি আমার 81 সাল থেকে 14 বছর বয়স থেকে আমি রাজনৈতিক কর্মী। আমার বিয়ে হয়েছে 94-এ, তা আমি 81 সালে দল করলাম রাজনৈতিক কর্মী হিসেবে। তো সেখানে আমাকে নমিনেশন দিলে কেউ হারুনের বউ স্ত্রী হিসেবে এটা কিন্তু কেউ ধরবে না। তারেক রহমান 96 সাল থেকে দলের সাথে সংশ্লিষ্ট, 91 সালে 2001 সালের ক্ষমতায় আসার যে কলাকৌশল, মেরুকরণ, দলকে অর্গানাইজড করা, সবকিছু তার অবদান যথেষ্ট। রাজনীতি করলে একটা পরিবার দেখে আমি সেটাকে ব্যারিকেড তৈরি মনে করি না, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের গৃহবধূ, হাজবেন্ডের সিটের তদারকি আমি করি, হাজবেন্ডের অনুপস্থিতিতে তার সিটে আমি দাঁড়াই রক্ষা করি, তার জন্য দল তো আমাকে আরেকটা সিট দেবে না। এখন সে যদি চায় তাহলে সে হলো পরিবার কোটা, আমি তো কর্মী কোটা, আমি তো নির্যাতিত ত্যাগী কোটা একদম। এবং খালেদা জিয়া, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছে, এদেরকে তো বাংলাদেশের মানুষ পরিবার কোটা হিসেবে কখনোই ধরবে না। আর এদের প্রতি দেশের মানুষের, ওনাদের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, এটা কি আমার প্রতি কি অন্য কারোর প্রতি XY Z এর প্রতি আছে? সেটা কিন্তু নাই। তাহলে ওনারা ওনাদের অর্জিত জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতিকে খালেদা জিয়া যেভাবে আন্দোলন করে 10 বছর পরে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসছে, তাহলে জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে রাজনীতিতে এসে অর্জন কিন্তু সে নিজের যোগ্যতা মাফিক করছে। আবার তারেক সাহেবও একইভাবে এখনো কিন্তু উনি এমপি হননি। উনি ইচ্ছা করলে 2001 সালে এমপি হতে পারতেন, উনি কিন্তু হলেন না, নমিনেশনই চাননি এবং চেষ্টাও করেননি, কি আগ্রহী প্রকাশ করেননি। তো দল উনি নীরবে যেহেতু করে গেছেন, তো সেটার সাথে তুলনা আমাদের না। আমি যেটা মনে করি যে রাজনীতিতে পরিবারতন্ত্র কখন আসে, যখন হাউসওয়াইফরা পরিবারের রেফারেন্স দিয়ে নমিনেশন চায়। এখানে আমাদের মতো ত্যাগী নির্যাতিত মাঠ কর্মীরা বঞ্চিত হলাম ওই গৃহবধূ হাউসওয়াইফদের সাথে আমাদের তুলনা করা। এটাতে হলো কি, মাঠের কর্মী আর তৈরি হবে না। বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন আমাদের মতো আর যুদ্ধ করে একটা তড়ি পার করে একটা বর্ণাঢ্য কষ্টকর জীবন অতিবাহিত করে রাজনীতিতে আসা, এই অধ্যায় আসবে না। এখন লিফট চাপবে, পোস্ট পাবে, নমিনেশন পাবে, সব হাইব্রিড পলিটিক্স হয়ে গেল। ফয়েজ ভাই, একেবারে শেষ অংশে খুবই কম সময় নিয়ে এসেছি, সেই জন্য একটা ছোট করে প্রশ্ন করি যে এই সরকার আসলে
কি করেছে যে জন্য সরকারকে মানুষ মনে রাখবে? এক নির্বাচনের রূপরেখা এবং এই যে আমাদের যে বিতর্কিত জুলাই সনদ, যেটা নানা ধরনের কথা এখন পর্যন্ত হচ্ছে, সেটা ছাড়া কোন কোন বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য সরকারকে মানুষ মনে রাখবে? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করি, হোয়াই ইউ আর সেইং দ্যাট বিতর্কিত জুলাই সনদ? বিতর্কিত জুলাই সনদ বলছে রাজনৈতিক দলগুলোই বলছে যে এই জুলাই সনদ আমরা যেটা সাইন করেছি সেটা এটা না। জুলাই সনদ এখনো তো জুলাই সনদে তো রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছেন, সেই সনদে তো কোনো ব্যত্যয় ঘটেনি। সেটাকে আপনি বিতর্কিত জুলাই সনদ বলার মধ্য দিয়ে জুলাইয়ের অভ্যুত্থান, জুলাইয়ের ত্যাগের প্রতি অসম্মান হয়। আমি আপনার কাছে প্রত্যাশা করব এই শব্দটা আপনি উইথড্র করে নেবেন। আরেকটা হচ্ছে, সরকার কি করেছে? এই সরকার হচ্ছে কোনো রাজনৈতিক অভিপ্রায় নিয়ে সরকার গঠন করেনি। সরকার কি করেছে? সরকার একটি একদম খাদে পড়া, ভেঙে পড়া দেশকে টেনে তুলে এই পর্যন্ত নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ কি কারণে সরকারকে মনে রাখবে সেটা ঠিক এখনই আপনি বুঝতে পারবেন না। যখন ভবিষ্যতে আরেকটা সময় আসবে, আরেকটা সরকার আসবে, তখন তাকে মানুষ বুঝতে ধারণা পারবে। করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। পাপি আপা, আপনার কাছে শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো যে এখন পর্যন্ত যেহেতু জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনে নির্বাচন করছেন, দলীয় প্রধানের সিদ্ধান্তটা আসলে কিভাবে আসছে? দলীয় প্রধান কে হচ্ছেন? এটা আসলে সবাই আসলে বলা যাবে। আর উনি যেটা বললেন যে রাজনীতির অভিপ্রায় কি হবে এই সরকার চলে যাওয়ার পর টের পাবে, তবে এই সরকারের অভিপ্রায় আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আর জনগণও বুঝতে পারছে যে নির্বাচনী স্থবিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তারপরে স্পিরিটি কাজকাম করার যে না করার প্রবণতা, তারপরে মানে যিনি বয়স্ক তিনি নড়াচড়া রানে কমই করতে পারেন, ইয়াং চাপের কোনো ক্যারিসমা আমি দেখি নাই উপদেষ্টা মণ্ডলীদের, সবই তো ইয়াং, একবারে 55-60-র মধ্যে। সেরকম কোনো ক্যারিসমেটিক রাষ্ট্র পরিচালনা করার, বক্তৃতা যত ক্যারিসমেটিক ছিল, টকশো যত ক্যারিসমেটিক, উপদেশে যত ক্যারিসমেটিক, জ্ঞানদানে যত ক্যারিসমেটিক, কি করতে হবে কি করতে হবে না এই যে দীক্ষা রাজনৈতিক দলগুলোকে দিত, কিন্তু আমরা সেরকমভাবে যারা দীক্ষা দিত তার কাছ থেকে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের নাগরিক হিসেবে সেরকম কোনো কিছু প্রত্যাশা পাইনি, প্রত্যাশা পূরণ হওয়ার কোনো জায়গা আমি খুঁজে পাইনি। তবে যাই হোক, সরকারকে মনে রাখার মতো সেরকম কোনো কিছু আপনি খুঁজে পাননি? সরকারকে মনে রাখার মতো বলিনি আমি। আপার ক্ষোভের একটা কারণ আছে, আপনি খেয়াল করলে দেখবেন আপাতত অনেক সোবার বলেছেন যে নমিনেশন বঞ্চিত যারা হয়েছে বিএনপির দিক থেকে, তারা কেউ কেউ ইউনূসের পদত্যাগ দাবি করেছে, হ্যাঁ, মিছিল করেছে যে কেন সে নমিনেশন পায়নি, ইউনূসকে জবাব দিতে হবে। সুতরাং আমাদের ক্ষোভের যে প্রকাশের যে একটা উইন্ডো খুলে নেওয়া, সরকার হচ্ছে সবচেয়ে দুর্বল, তাকে আঘাত করা সহজ। আপার ক্ষোভটা আমরা এখন রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের সরকারের প্রতি খুব জনগণেরই থাকবে, কিন্তু নমিনেশন কেন পড়লাম না, ইউনূস সরকার দায়ী, এটা আমার মনে হয় যদি কে করছে আমি জানি না, আমার নলেজে নাই। সরকার যেহেতু দীর্ঘ হাত লম্বা, চক্ষু প্রসারিত বেশি, মানে আকাশের দিকে তাকালে আকাশের সব তারা গুনতে পারে, তারা হয়তো স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে এটা আবিষ্কার করছে। তবে আমি এখনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম কি কোনো কিছুতে যে আমি কেন নমিনেশন পেলাম না ডক্টর ইউনূসের পদত্যাগ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানা যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।